নমস্কার, আমি সাগরিকা। আসুন আমরা মহাভারতের গল্প শুনি। যেখান থেকে আজকে পড়ার কথা সেইখান থেকে শুরু করছি, কেমন? তাহলে বনে বনে ঘুরছেন মহাবীর ভীম একচক্রা নগরে এসে দুরাত্মা এক বগ রাক্ষসকে বধ করলেন। ভীম তার 5 ভাই এবং কুন্তী সবাই তারা বিভিন্ন বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে একটা বন থেকে আরেকটা বনে যাচ্ছেন এবং সেখানে বক রাক্ষসকে মেরেছেন। এই সময় যখন তারা এইভাবে ঘুরে বেড়াচ্ছেন তখনই পাঞ্চালরাজ দ্রুপদ তার মেয়ে দ্রৌপদীর স্বয়ম্বর সভার আয়োজন করছেন। দ্রুপদ তার মেয়ে পাঞ্চালী বা দ্রৌপদী তার বিবাহ দেবেন, তার স্বয়ম্বর সভা করেছেন। স্বয়ম্বর সভাটা কেমন, যে সমস্ত পাশাপাশি যত রাজ্য অঙ্গরাজ্য যা আছে যেখানকার সমস্ত রাজপুতেরা রাজারা সবাই উপস্থিত হবেন এবং কোনো না কোনো একটা নির্দিষ্ট পরীক্ষায় পাস করে যিনি উত্তীর্ণ হবেন তিনি নিয়ে যাবেন তার মেয়েকে। এইরকম ধরনেরই একটা চল ছিল, বিভিন্ন আমরা এতে দেখেছি, যেগুলো শুনেছি পড়ায়। তো এখানে দেখুন কেমন কি আছে। এখানে পাণ্ডবেরা ছদ্মবেশে সেই সভায় উপস্থিত হলেন। এই সভায় শ্রীকৃষ্ণ বলরামও উপস্থিত ছিলেন। অপরূপা দ্রৌপদী ভাইয়ের সঙ্গে সভায় প্রবেশ করলেন। তিনি অপরূপা সুন্দরী ছিলেন। আর সেই এতে কি শ্রীকৃষ্ণ বলরামও উপস্থিত আছেন। সেখানে দ্রৌপদীকে লাভ করার জন্যে কি ব্যবস্থা, কি পরীক্ষার ব্যবস্থা কি রয়েছে দেখি আমরা। শূন্যে ঘূর্ণায়মান একটি চক্রের মাঝখানে ছিদ্র দিয়ে একটি স্বর্ণ মৎস্যের চক্ষু ভেদ করতে হবে। শূন্যের মাথার ওপরে শূন্যে একটা ঘুরছে একটা চাকার সঙ্গে একটা মাছ, সোনার মাছ সেট করা রয়েছে, সেই মাছটাও ঘুরছে। মাছের চক্ষু ভেদ করতে হবে, চোখে তীরটা নিক্ষেপ করতে হবে। এবং সেটা কিভাবে? নিচে জলের মধ্যে মৎস্যের ছায়া দেখে ওই লক্ষ্য ভেদ করতে হবে। নিচের দিকে তাকিয়ে আমরা জলের থালাতে জল রাখলে তাতে আমরা মুখ দেখতে পাই বা ছবি দেখা যায়, তো সেই রকম নিচে জলের রাশির মধ্যে কি রয়েছে না সেই ছবিটা দেখা যাচ্ছে। ওপরের সেই চাকা এবং মাছের ছবিটা দেখা যাচ্ছে নিচের দিকে। তাহলে নিচের দিকে তাকাতে হবে, আর মাছ কোন দিকে ঘুরছে আর কোনখানে গেছে তার চোখে লক্ষ্যভেদ করতে হবে। ভাবুন একবার, ভেবে দেখুন, ওপরে মাছ ঘুরছে, চাকার সঙ্গে সেট আছে, চাকা যেই দিকে যাচ্ছে মাছের চোখ সেই দিকে যাচ্ছে, মাছ সেই দিকেই তো ঘুরছে, তাই না? আর সেইটার ছবি নিচের দিকে তাকিয়ে ওপরে তীর নিক্ষেপ করতে হয়। ভালো কথা। কোনো ক্ষত্রিয় রাজাই এই দুঃসাধ্য লক্ষ্যভেদে সমর্থ হলেন না। ভীষ্ম, দ্রোণ, অঙ্গরাজ কর্ণ লক্ষ্যভেদ করে দুর্যোধনকে এই কন্যারত্ন দিবার জন্য এগিয়ে এসেছিলেন। দুর্যোধনকে এই মেয়েটা দেওয়ার জন্য কি ভীষ্ম এলেন, দ্রোণ এলেন, কর্ণ এলেন, সবাই এই পরীক্ষায় পাস করে এই দ্রৌপদীকে লাভ করবেন এবং সেটি তারা দুর্যোধনকে তুলে দেবেন। ভীষ্ম শিখণ্ডীকে দেখে ফিরে গেলেন, আর তীর ধরলেন না। শ্রীকৃষ্ণ কৌশলে সুদর্শন চক্রে লক্ষ্য ঢেকে দেওয়ায় দ্রোণ এবং কর্ণ লক্ষ্য ভেদ করতে অসমর্থ হলেন। একটা চালাকি। যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে অর্জুন অগ্রসর হয়ে লক্ষ্য ভেদ করলেন এবং দ্রৌপদীকে লাভ করলেন। অর্জুনের এই সাফল্যে রাজন্যবর্গ ক্রুদ্ধ হয়ে তাকে আক্রমণ করলেন। অন্যান্য রাজারা রেগে গেছে, দ্রৌপদীকে এত সহজে অর্জুন লাভ করে নেবে। ছদ্মবেশে অর্জুন শ্রীকৃষ্ণের চোখকে কিন্তু ফাঁকি দিতে পারলেন না। ছদ্মবেশে রয়েছেন, তারা তো আর পঞ্চ পাণ্ডব হিসেবে আসেননি, তারা ছদ্মবেশে বিভিন্ন রকমের রূপ নিয়ে এসেছেন, কিন্তু কৃষ্ণ তাকে চিনতে পেরেছিলেন, তাই না? ফাঁকি দিতে পারলেন না তাকে। ফলে তার আশীর্বাদে পার্থ সহজেই জয়ী হলেন। ক্রুদ্ধ রাজাদের পরাজিত করে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব কুন্তীর কাছে গেলেন। মাকে ডেকে বললেন, দেখবে এসো কি এনেছি। কুন্তী ঘরের মধ্যে ছিলেন। সেখান থেকেই বললেন, যা এনেছ 5 ভাই ভাগ করে নাও। মাতৃ আদেশ শিরোধার্য করে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিবাহ করলেন। অবস্থা দেখেছে কেন হলো দ্রৌপদীর পঞ্চস্বামী? এই জন্যে
অর্জুন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নিচে জলের মধ্যে ছায়া দেখলেন কার না, ওপরে ঘূর্ণায়মান একটা চাকা ঘুরছে, তার সঙ্গে একটা মাছ ঘুরছে, তার চোখে লক্ষ্যভেদ করতে হবে। এত রাজা মহারাজা সমস্ত রথী মহারথীরা এলেন, সবাই মানে পাস করতে পারলেন না, কেউই ফেল করলেন। সেখানে অর্জুন সেই এতে পাস করে গেলেন, দ্রৌপদীকে লাভ করলেন। কিন্তু বাকি রাজারা তো রাগ করবেই, তারা রাজার বেশে আছে, আর এরা তো রাজার বেশে নেই, এরা সাধারণ হিসাবেই গেছেন। এরা পঞ্চপাণ্ডব, এরা তো ছদ্মবেশে গেছেন, এরা তো রাজবেশ নিয়ে যেতে পারেননি যে সমাদরে তাদেরকে গ্রহণ করবে। কোথাকার কে, কীভাবে, কারা এসছে, কেন, কি করে, ওকে কি এরকম করে মেয়ে দেয়া যায় নাকি, এরকম দ্রৌপদীর মতো একজন সুন্দরী, একজন রাজার কন্যা, তাকে কি এরকম একটা সাধারণ ছেলের হাতে তুলে দেওয়া যায়? এটা তো স্বাভাবিক। তো তারা তো বিদ্রোহ করবে এবং তারা তো সবাই মিলে তার পেছনে ধেয়ে আসবেই। কিন্তু ছদ্মবেশী অর্জুনকে শ্রীকৃষ্ণ চিনতে পেরেছিলেন, সেই জন্যই তিনি কি করলেন না, তাকে পরাজিত মানে পঞ্চপাণ্ডব, যাতে পঞ্চপাণ্ডব নয়, কর্ণ এবং দ্রোণ যাতে পরাজিত হয়, তার জন্য তিনি তার সুদর্শন চক্রকে ব্যবহার করেছেন। কেননা তারা জয়লাভ করলে এই দ্রৌপদীকে নিয়ে গিয়ে দুর্যোধনের হাতে তুলে দেওয়ার কথা তাদের। কেমন? তারা দুর্যোধনের হাতে যাতে না এই মেয়েটা পড়ে, তার জন্যই হোক আর যে কোনো কারণেই অর্জুনের প্রতি স্নেহ বা চিনতে পারা, তার শিষ্য সবচেয়ে কাছের অর্জুন, তাকে তো চিনতে পারবেই। যদিও তিনি ছদ্মবেশে আছেন, তবুও তিনি জয়লাভ করলেন। এবং কি হলো যে পঞ্চপাণ্ডব কুন্তির কাছে এলেন দ্রৌপদীকে নিয়ে, আর কুন্তি মা ঘরের মধ্যে কাজ করছেন। যেমন ছেলেরা বাইরে থেকে এসে বলে, মা দেখো কি নিয়ে এসছি, যা নিয়ে এসছো তোমরা ভাগ করে নাও 5 জনে। মা বলেছে, কি করবে, তাই না? সেই জায়গা থেকেই পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিবাহ করলেন। দ্রুপদ রাজা সমাদরে কুন্তি দেবী এবং পঞ্চপাণ্ডবকে অভ্যর্থনা করলেন। পাণ্ডবেরা যে অতঃপর পাঞ্চাল রাজ্যে বাস করছে, একথা হস্তিনাপুরে প্রচারিত হয়ে গেল, তাদের কানে পৌঁছে গেল যে পাঞ্চাল রাজ্যে রাজা তাদেরকে সমারোহে এবারে মেয়ের বিয়ে হয়ে গেছে বা মেয়েকে নিয়ে এসছে, বিয়ে হয়েছে, কথায় কথায় নিশ্চয়ই জানতে পেরেছে যে এরা ছদ্মবেশে রয়েছে, বনের মধ্যে রয়েছে। কেমন? তো কুন্তি দেবী আর পাণ্ডবের গল্প বা কথা শুনতে পেয়েছে পাঞ্চাল রাজ, তার বাবার কানে তো পৌঁছবেই। বাবা কী করলো যে কুন্তি দেবী এবং পঞ্চপাণ্ডবকে তাদের অভ্যর্থনা করে তাদের রাজ্যে রাখলেন। এই গল্প, এই কথা হস্তিনাপুরে পৌঁছে গেল। ভীষ্ম, দ্রোণ, বিদুরের সঙ্গে পরামর্শ করে ধৃতরাষ্ট্র পঞ্চপাণ্ডবকে হস্তিনাপুরে ফিরিয়ে এনে তাদের ইন্দ্রপ্রস্থ দান করলেন। এবার দেখলেন যে তারা তাহলে বেঁচে রয়েছে, তাদেরকে নিয়ে আসতে হবে। তাদেরকে নিয়ে এসে কি করতে হবে, পঞ্চপাণ্ডবকে হস্তিনাপুরে ফিরে নিয়ে আসা হলো এবং ইন্দ্রপ্রস্থ দান করা হলো। ইন্দ্রপ্রস্থ একটা অংশ তাদের দান করা হলো। পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে নতুন রাজ্য স্থাপন করলেন। এই সময় দেবর্ষি নারদ পাণ্ডবদের জন্য একটি নিয়ম করে দিলেন যে দ্রৌপদী যখন কোনো ভাইয়ের কাছে থাকবেন, তখন বাকি 4 ভাইয়ের কেউ যদি সেখানে অনুপ্রবেশ করেন, তবে তাকে শাস্তিস্বরূপ বনে চলে যেতে হবে। হ্যাঁ, জনৈক ব্রাহ্মণের গরু চুরি যাওয়ায় সে অর্জুনের শরণাপন্ন হয়। নিরুপায় অর্জুন অস্ত্র সংগ্রহের জন্য বাক্যালাপে রত যুধিষ্ঠির এবং দ্রৌপদীর নিভৃত কক্ষে প্রবেশ করায় নিয়ম অনুযায়ী কি হবে, অর্জুনকে বনে চলে যেতে হবে নাকি? তাহলে 5 স্বামী নিয়ে দ্রৌপদী ঘর করছেন, সংসার করছেন। হ্যাঁ, তো এখানে বলেছে যে যাতে তাদের কোনো সমস্যা না হয়, অসুবিধা না হয়, তার জন্য দেবর্ষি নারদ পাণ্ডবদের মধ্যে একটা নিয়ম চালু করলেন যে যখন দ্রৌপদী যে ভাইয়ের কাছে থাকবেন, বাকি 4 জনকে আরও
সচেতন হতে হবে বা প্রবেশ করার আগে অনুমতি নিতে হবে বা প্রবেশ করা যাবে না, সেগুলো ঠিক করে দিলেন। কিন্তু ওই যে কোনো ব্রাহ্মণের গরু চুরি গেছে, কে চোর নিয়ে গেছে, সেই জন্য অর্জুনের কাছে তারা শরণাপন্ন হলো। অর্জুন সেই অবস্থায় অস্ত্রশস্ত্র নেয়ার জন্য গৃহে প্রবেশ করলেন। তখন যুধিষ্ঠির এবং দ্রৌপদী সেখানে ছিলেন। সেই অনুযায়ী নিয়ম অনুযায়ী অর্জুনকে বনে চলে যেতে হলো। বনবাসী অর্জুন পৃথিবী পরিভ্রমণ করে পাতালে উপস্থিত হলেন। যাই হোক, পাতালে যান আর নাই যান, তিনি বনে চলে গেলেন। এবার বনের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তো সেখানে নাগরাজের কন্যা উলুপিকে মণিপুরে গিয়ে রাজদুহিতা চিত্রাঙ্গদাকে বিবাহ করলেন। চিত্রাঙ্গদার একটি পুত্র হয়, তার নাম বভ্রুবাহন। তাহলে এই যে বনবাসে থাকাকালীন বনের মধ্যে একজন মানুষ একা একা ওই ফল সংগ্রহ করো আর পশুজন্তুর সঙ্গে যুদ্ধে জয়লাভ করো, আর বনের পর বন, বন জঙ্গল তো বেশি ছিল স্বাভাবিক। হ্যাঁ, তখন বাঁচার জন্য, বাঁচার তাগিদে কোনো না কোনো রাজ্যে পৌঁছে যাওয়া, এবং সেইখানে দেখা যাচ্ছে যে এখানে নাগরাজের কন্যা উলুপিকে বিয়ে করলেন। আবার সেখান থেকে তিনি হাঁটতে হাঁটতে কোথায় গেলেন? মণিপুর। মণিপুরে গিয়ে রাজদুহিতা চিত্রাঙ্গদাকে বিবাহ করলেন। চিত্রাঙ্গদার একটি পুত্র হলো, তার নাম বভ্রুবাহন। অর্জুনের তাহলে পুত্র এখানে বভ্রুবাহন। কেমন? এরপরে অর্জুন দ্বারকায় গিয়ে কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে হরণ করে বিবাহ করলেন। বনবাসের কাল শেষ হয়ে গেল। বনবাসের একটা নির্দিষ্ট কাল নিশ্চয়ই ছিল, কতদিন বনবাসে যেতে হবে। তাহলে একটা প্রান্ত থেকে আরেক প্রান্ত, কোন প্রান্ত থেকে কোন প্রান্ত? মণিপুর গেলেন, সেখান থেকে আবার অর্জুন দ্বারকায় গেলেন। তারপরে দ্বারকায় গিয়ে কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে হরণ করে বিয়ে করলেন। বনবাসের কাল শেষ হয়ে গেল, ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন অর্জুন। হ্যাঁ, এরপরে কি হলো? একদিন যমুনার তীরে শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে ছদ্মবেশী অগ্নির দেখা হলো। তিনি সমস্ত খাণ্ডব বনটি দহন করবার জন্য শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সাহায্য প্রার্থনা করলেন। অগ্নির দেখা হলো, খাণ্ডব বন পুড়িয়ে দিতে হবে, সেইটা তার ইচ্ছে অগ্নির। তাদের সম্মতি পাওয়ার পর আনন্দিত অগ্নিদেব শ্রীকৃষ্ণকে দিলেন সুদর্শন চক্র ও কৌমাদকী নামে একটি গদা। অর্জুনকে দিলেন গাণ্ডীব ধনু, অক্ষয় যুগল তৃণ এবং কপিধ্বজ রথ। একটা রথ, গাণ্ডীব ধনু, সব কিছু কে দিলেন? না, সূর্যদেব, অগ্নিদেব। শ্রীকৃষ্ণ ও অর্জুন অগ্নিকে খাণ্ডব বন দহনে সাহায্য করলেন। কেউ রক্ষা পেল না, কেবলমাত্র তক্ষক ও ময় নামে এক দানব অর্জুনের কাছে আশ্রয় প্রার্থনা করায় প্রাণ ভিক্ষা পেল। যারা প্রাণ ভিক্ষা চেয়েছিল অর্জুনের কাছে, সেই তক্ষক এবং ময়, তারাই বেঁচে রইল, আর সব পুড়ে ছাই হয়ে গেল। ইতিমধ্যে দ্রৌপদী পঞ্চপুত্রের জননী হয়েছেন। ধর্মরাজের পুত্র প্রতিবিন্ধ, ভীমের সন্তান সুতোষম, শ্রুতবর্মা অর্জুনের সন্তান, শতনিক নকুলের সন্তান, সুতোসেন সহদেবের সন্তান পুত্র। ইন্দ্রপ্রস্থে নতুন রাজধানী পাণ্ডবদের। শ্রীকৃষ্ণের আদেশে ময় দানবের উপর ভার পড়ল সেই রাজধানী নির্মাণের। তাহলে আমরা কি কি পড়লাম? অনেক কিছুই। কিভাবে অর্জুন দ্রৌপদীকে সভাস্থলে তার পরীক্ষায় পাস করলেন এবং বিবাহ করলেন, বাড়ি নিয়ে এলেন, পঞ্চপাণ্ডবের স্ত্রী হলেন দ্রৌপদী। কিভাবে অর্জুন বনবাসে চলে গেলেন নিয়ম ভেঙে, এবং তিনি বিভিন্ন জায়গায় বিয়ে করলেন, সেখানে প্রত্যেকটি জায়গায় একটি করে পুত্র সন্তান হলো। হ্যাঁ, আসলে যে সময়ের কথা আমরা পড়ছি, সেই সময় তো মানুষের সৃষ্টিটাই অনেক কম ছিল।
মানুষের সংখ্যাটাই তো অনেক কম ছিল, ভীষণ কম ছিল। তো তার থেকেও বড় কথা, কোনো রাজ পরিবার বা রাজা, তাদের তো উদ্দেশ্য ওই একটাই যে বিভিন্ন রাজ্যগুলো দখল করা এবং যে কোনো বন্ধনে আবদ্ধ হয়ে সেখানকার মেয়েকে বিয়ে করে সেখানে একটি সন্তান, পুত্র সন্তান দিয়ে তাকে সেই জায়গার একটা উত্তরাধিকারী হিসাবে রেখে দিয়ে সেটাকে নিজের আয়ত্তে আনা। এই কারণবশতই কিন্তু এত বিয়ে। আজকের যুগে দাঁড়িয়ে আমরা কিন্তু আজকের বিজ্ঞান মনস্কতা দেখিয়ে বা বিচার করতে গেলে এর বিচার আমরা করে উঠতে পারবো না, বা এই জিনিসগুলো আমাদের কাছে ঠিক উপযুক্ত মনে হবে না বা হচ্ছে না। কিন্তু আমাদেরকে পিছিয়ে যেতে হবে মহাভারতের যুগে, সেই সময়কার যুগে যখন শুধুই বন আর বন, গুটি কয়েক মানুষ, কিছু মুনি ঋষি, কিছু ক্ষত্রিয় যুদ্ধবিদ্যায় পারদর্শী, আর খুব সামান্য বৈশ্যশূদ্র বা কিছু যারা একেবারে বনের মধ্যে বেদ শ্রেণী ঘুরে বেড়িয়ে কাজ করে, খায় দায় যে কোনো জিনিস। ঠিক ওই খুব একটা মানে লিমিটেড মানুষজন, কিছু মানুষজন, আর সর্বত্র শুধু বন আর বন, জঙ্গল আর জঙ্গল। সেখানে এক একটা জায়গাকে তাদেরকে করায়ত্ত করতে হয়েছে, একটা দখল করতে হয়েছে। এই জায়গাটা দখল করার পরে তাদের ইচ্ছে নেশা, ওই জায়গাটা, সেটা, ওটা, কোথায় মণিপুর ভাবুন, কোথায় দ্বারকা ভাবুন, সব জায়গায় যে বনের মধ্যে ঘুরতে ঘুরতে কিন্তু পৌঁছে যাচ্ছে। হাঁটছে তো হাঁটছেই, যাচ্ছে তো যাচ্ছেই। বনে শিকার করছে, পশু শিকার করুক বা ফল আহরণ করুক, যাই করুক, দিন রাত নেই, মানুষের জীবন মৃত্যুকে তারা হাতের মুঠোয় করে নিয়েই চলেছে। এবং এইভাবেই তারা বেঁচে পড়তে রাজ্য সৃষ্টি করে, রাজ্যগুলোকে দখল করেছে, এরিয়াগুলোকে দখল করেছে, সেগুলোকে বন জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে প্রাসাদ তৈরি করেছে। এই যে যতুগৃহ, এমন একটা প্রাসাদ যেটা দাহ্য পদার্থের হবে বলল, সেটা কেমন বলুন তো? এই যে গাছপালা পাতা এইসব দিয়েই তো, পাটকাঠি বা বাঁশ কঞ্চি পাতা এইসব দিয়েই, না হলে সেটা সহজে পুড়বে কেন? তখন কি এইভাবে ইট এত পাথর দিয়ে যদি হতো, ইট তৈরি হয়নি কিন্তু পাথর দিয়ে পরপর রেখে দিয়েও যদি হতো, তাহলে সেটা সহজ দাহ্য হতো না, তাই না? তাহলে সেই ধরনেরই মানুষ আর সেই ধরনেরই জীবনযাত্রা, সেই ধরনের চিন্তাভাবনা, সেই জায়গা থেকে আরও বেশি রাজার বংশের আরও মানুষ তৈরি করতে হবে, আরও রাজপরিবারে আরও মানুষ দরকার, আরও সন্তান দরকার, আরও পুত্র দরকার, হ্যাঁ, আরও বংশবৃদ্ধি দরকার। সেই মানসিকতা থেকে কিন্তু এই বহু বিবাহ যেখানেই গেছে সেখানেই বিয়ে করেছে, যে যেখানেই গেছে, যেখানে যাকেই হারাতে পেরেছে সেখানেই তাকে বিয়ে করেছে এবং সেই বাড়িতে বিয়ে করেছে এবং বংশ রক্ষা করেছে। এইভাবে বাড়িয়ে গেছে। কেমন? তো যাই হোক, আজ আমরা এই পর্যন্ত পড়ি। পরের দিন আমরা আবার নতুন করে এই সভা পর্ব এবার শুরু করব আবার পড়া। কেমন? সবাই ভালো থাকুন, পরের দিন আবার দেখা হচ্ছে। কেমন? ঠিক আছে।